নমস্কার বন্ধুরা। 14ই জুলাইয়ের সবথেকে বড় আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগী হলেও সবাই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না। অর্থাৎ আপনারা যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের মধ্যে সবাই নাও পেতে পারেন এই অন্নপূর্ণা যোজনা। কোনো চাকরি, বেতন বা পেনশন থাকলে নাম বাদ পড়তে পারে। জেনে নিন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগী হলেই কি অন্নপূর্ণা যোজনার মাসে 3,000 টাকা পাওয়া নিশ্চিত? উত্তর, সব ক্ষেত্রে নয়। নতুন প্রকল্পের এলিজিবিলিটি বা যোগ্যতার শর্ত অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান সুবিধাভোগীদের অন্নপূর্ণা যোজনায় হস্তান্তরের ব্যবস্থা থাকলেও কয়েকটি ক্ষেত্রে নাম বাদ পড়তে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। অনেকেই মনে করেন শুধু কেন্দ্র বা রাজ্য সরকারে সরাসরি চাকরি করলেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া যাবে না, কিন্তু আরও কিছু শর্ত রয়েছে। সেটা সরাসরি ওয়েবসাইট ও মন্ত্রীদের ভাষণগুলিতেই স্পষ্ট হয়ে গিয়েছে। পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থা, স্ট্যাটিউটরি বডি বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি থাকলেও আবেদনকারী অযোগ্য হতে পারেন। একইভাবে নিয়মিত সরকারি বেতন বা পেনশন পেলে প্রকল্পের সুবিধা মিলবে না। প্রকাশিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতেও এই চাকরি ও আয়ের শর্তগুলির উল্লেখ রয়েছে। কারা অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য? আবেদনকারীকে মহিলা হতে হবে, তার বয়স 25 থেকে 60 বছর মধ্যে হওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি আয়করদাতা হতে পারবেন না। কিন্তু এখানেই শেষ নয়, আবেদনকারীর চাকরি এবং নিয়মিত বেতন বা পেনশনের উৎস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো চাকরি করলে অন্নপূর্ণা যোজনার নাম বাদ পড়তে পারে। যোগ্যতার শর্ত অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে চাকরি করে নিয়মিত বেতন পাওয়া মহিলারা প্রকল্পের সুবিধার জন্য যোগ্য নন। কেন্দ্রীয় সরকারে স্থায়ী চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী চাকরি, কোনো স্ট্যাটিউটরি বডি বা বিধিবদ্ধ সংস্থায় স্থায়ী চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থায়ী চাকরি, পঞ্চায়েতে স্থায়ী চাকরি, পুরসভা বা পুর নিগমে স্থায়ী চাকরি, অন্য কোনো লোকাল বডি বা স্থানীয় প্রশাসনিক সংস্থায় স্থায়ী চাকরি, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষকতার চাকরি, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী নন টিচিং চাকরি। উপরোক্ত ক্ষেত্রগুলিতে থেকে নিয়মিত পেনশন পাওয়া, অর্থাৎ শুধু সরকারি কর্মী শব্দটি দেখলেই পুরো নিয়মটি বোঝা যাবে না। কোনো মহিলা সরাসরি রাজ্য সরকারের দপ্তরে চাকরি না করলেও তিনি যদি পুরসভা, পঞ্চায়েত, বিধিবদ্ধ সংস্থা বা সরকারের পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী পদ থেকে নিয়মিত কোনো বেতন পান, তাহলে তিনিও অযোগ্য হতে পারেন। তথ্যসূত্র www.myscheme.gov.in। পেনশন পেলেও কি নাম বাদ যাবে? শুধু চাকরিতে মহিলারা নন, নির্দিষ্ট সরকারি উৎস থেকে নিয়মিত পেনশন পাওয়া মহিলারাও যোগ্য নন বলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে। অর্থাৎ কেন্দ্র বা রাজ্য সরকারের এবং তালিকাভুক্ত সরকারি বা স্থানীয় সংস্থা থেকে নিয়মিত পেনশন পেলে আবেদনকারীর নাম অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকায় নাও থাকতে পারে। আয়কর দিলে টাকা মিলবে না। চাকরির পাশাপাশি আরও একটি বড় শর্ত হলো আয়কর। অর্থাৎ আপনি যদি সরকারকে ট্যাক্স দেন, আবেদনকারী যদি ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন, তাহলে অন্নপূর্ণা যোজনার জন্য তিনি যোগ্য নন। অর্থাৎ বয়স ও লিঙ্গের শর্ত পূরণ করলেও আয়করদাতা হলে মাসিক আর্থিক সহায়তা মিলবে না। এসআইআর ট্রাইব্যুনালে আবেদন থাকলে কি হবে? সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকলে বা সিটিজেনশিপ অ্যাক্টের অধীনে আবেদন করে থাকলে
তার আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পের আর্থিক সহায়তা চালু থাকার কথা। একইভাবে মৃত এবং অন্যত্র স্থায়ীভাবে চলে যাওয়া সুবিধাভোগীদের নাম ভবিষ্যতেও নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো সুবিধাভোগীদের ক্ষেত্রেও নতুন প্রকল্পের যোগ্যতার শর্ত এবং যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।